8 দিনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগীরা, জানালো কর্তৃপক্ষ। শোকজের জবাব সন্তোষজনক না হলে আইনি ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আজ দেশের বিভিন্ন সীমান্তে দফায় দফায় পুশ ইনের চেষ্টা বিএসএফ এর। 8 স্থানে অপচেষ্টা ঠেকানোর দাবি বিজিবির। শূন্য রেখায় রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে নারী, শিশু সহ বহু মানুষ। দাম বাড়ালেও বিদ্যুতে ভর্তুকি 41,000 কোটি টাকা, জানালেন তথ্যমন্ত্রী। IMF এর শর্ত মেনে ভ্যাট আরোপে বাড়বে দারিদ্র্য, দাবি অর্থ উপদেষ্টার। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়িত্বে অবহেলায় অভিযুক্ত একজন নার্স এবং আয়াকে অব্যাহতি দেওয়ার কথাও জানান তারা। এদিকে হাসপাতালটিকে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তুষ্ট না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাবেন সানি মৃধা। 27 মে রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৈরি হয় ব্যাপক উদ্বেগ। হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এই ঘটনার কারণ উদ্ঘাটন করে 3 জুন তদন্ত প্রতিবেদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। পরের দিন এর বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, 6 নবজাতকের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অবহেলাই দায়ী। এদিন হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। এই ব্রিফিংয়ের একদিন পর আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানালো 8 দিন কর্তৃপক্ষ। শনিবার দুপুরে তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে কথা বলেন আইনজীবী শিশির মনির। জানান, এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার সাথে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়। এই ঘটনায় 8 দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করেছে, করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা 8 দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ঔষধ ব্যতীত। এ সময় ভুক্তভোগী পরিবারগুলো জানায়, হাসপাতাল বন্ধ হোক এমন কিছু চান না তারা, তবে দোষীদের শাস্তি চান তারা। এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। আমরা চাই যে দোষী তার শাস্তি হোক এবং এটার জন্য আমাদের মামলা কন্টিনিউ করা থাকবেই। এদিকে এক ব্রিফিংয়ে 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের শোকজের জবাব সন্তোষজনক না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। I don't want to go further. আমি একটা কথা, অকারেন্স তো হয়েছে, 6টা বাচ্চা তো মারা গিয়েছে, এটার একটা ফৌজদারি মামলা হয়েছে। আর আমরা হাসপাতালের মালিক বলতে আমরা লাইসেন্স দেওয়ার মালিক, সে অন্যায় করেছে আমাদের চোখে, আমরা শোকজ করেছি। ভিকটিমস কি বললো বা না বললো, দ্যাট উইল নট ক্রিয়েট এনি ইম্প্যাক্ট অন আস। উইল গো অ্যাজ পার ল, অ্যাজ পার আওয়ার ইনকোয়ারি। এর আগে রোববারের মধ্যে 8 দিনের ঘটনায় শাস্তির সুপারিশের কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হচ্ছে, যার যার অবস্থান থেকে তারা ব্যবস্থা নেবে। সানি মৃধা, এখন, ঢাকা। সীমান্ত জুড়ে আজও পুশ ইন আতঙ্ক। মেহেরপুর সহ বিভিন্ন সীমান্তে দফায় দফায় পুশ ইনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও সেই চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সীমান্তে অব্যাহত রয়েছে কড়া নজরদারি এবং তৎপরতা। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। বেশ অনেকদিন ধরেই বাংলাদেশ সীমান্তে পুশ ইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে শনিবার সকালে
6 জনকে বাংলাদেশের সীমানায় ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই 6 জন কাঁটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান নেয়। দেশে এবার অবৈধ অনুপ্রবেশ কোনোভাবে আমরা মেনে নেব না। আমরা রাত দিন 24 ঘন্টা পাহারা দিয়ে হলেও একজনকেও আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেব না। সারা রাত 8 দিন সমানে আমরা বিজিবির সাথে সহযোগিতা করি। বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে সংকটে সুরাহার চেষ্টার কথা জানায় বিজিবি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং এর জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। আমরা এটা কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং করে ফেরত দিব। আমরা এটা কোনোভাবেই এইভাবে অবৈধ অনুপ্রবেশ গ্রহণ করব না। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা 28 জনকে বিএসএফ ফেরত নিয়ে গেছে বলে ধারণা বিজিবির। শনিবার সকাল থেকেই ভারতের অভ্যন্তরে তাদের অবস্থান বা চলাচল করতে দেখা যায়নি। এদিকে সারা দেশের অন্যান্য সীমান্ত এলাকার মতো ঝিনাইদহের মহেশপুর সীমান্তের যাদবপুর বিওপি এলাকায় পুশিনের ঘটনা তুলনামূলক বেশি। বিজিবি জানায় এ পর্যন্ত 10 থেকে 15টি পুশিনের চেষ্টা সফলভাবে ঠেকানো গেছে। দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পুশিন প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট ও নদীপথে দিনরাত টহল জোরদারের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের কথা জানায় বিজিবি। ভালো সহযোগিতা করে আমরা পাহারা দিতেছি, কোনো সময় বিজেপি বিএসএফ যাতে পুজিং করতে না পারে, এই জন্য আমরা খুবই অতীতভাবে আমরা ডিউটি করি। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব বাধা দেবার। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে বিষয়টা অবহিত করব। পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 10 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় শুক্রবার ভোর থেকেই নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে তারা। নাজমুস সাকিব সামি, এখন। বিদ্যুতের দাম বাড়ালেও সরকারকে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। এ সময় তথ্য উপদেষ্টা বলেছেন, কিছু বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎকে আমদানি নির্ভর করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। সংকট মোকাবিলায় বিকল্প বিদ্যুৎ এবং জ্বালানি খুঁজে বের করতে চেষ্টা করছে সরকার। বিস্তারিত জানাবেন জাওদ মাহমুদ। জ্বালানি তেলের পর সরকার পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় গ্রাহকদের মধ্যে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি যে জনজীবনে চাপ বাড়াচ্ছে তা বিবেচনায় নিয়েই সাপ্তাহিক বন্ধের দিনেও সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানির বাড়তি দাম নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তথ্যমন্ত্রী ও তথ্য উপদেষ্টা। অতীতে বিদ্যুতের আমদানি নির্ভরতা কমালে এই সংকটময় পরিস্থিতি তৈরি হতো না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধি গ্রাহকদের অসুবিধায় ফেললেও বিদ্যুতে সরকারকে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। 41,000 কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, কালো টাকার মালিক যারা হয়েছেন দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। এ সময় তথ্য উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান বলেন, কিছু বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বিদ্যুৎকে আমদানি নির্ভর করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। পুরো বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচার যেভাবে তৈরি হয়েছে ওভার দ্য ইয়ার্স, 3 মাসের মধ্যে খুব রাতারাতি পরিবর্তন করে ফেলা আসলে যাবে না। কিছু অলিগার্ককে মূলত সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ জ্বালানি খাত সম্পূর্ণরূপে প্রায় আমদানির উপরে নির্ভর করে রাখা হয়েছিল। সংকট মোকাবিলায় বিকল্প বিদ্যুৎ ও জ্বালানি খুঁজে বের করতে চেষ্টা করছে সরকার উল্লেখ করে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যারা ব্যবহার করেন সেসব গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানান তথ্য উপদেষ্টা। 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। বিদ্যুতের মোট গ্রাহকের 65% গ্রাহক 75 ইউনিটের কম ব্যবহারকারী হওয়ায় এবং দ্বিতীয় দফায় ডিজেলের দাম না বাড়ানোর বিষয়টিকে বাজেটের প্রাক্কালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক ভারসাম্য এবং প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতা রক্ষার একটি ভারসাম্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে সরকার। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই ঘোষিত হতে যাচ্ছে বাজেট। শনিবার এক গোলটেবিল আলোচনায় নানা সংকট ও প্রত্যাশার কথা তুলে ধরেন স্টেক হোল্ডাররা। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর কাঠামো সহ কয়েকটি খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে। অন্যদিকে ভ্যাট না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর চেষ্টার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বিস্তারিত রাজীব হোসেনের প্রতিবেদনে।
আগামী বৃহস্পতিবার ঘোষণা হবে 2026-27 অর্থবছরের বাজেট। তাতে সরকারের রাজস্ব আহরণ সহ কোন কোন খাত গুরুত্ব পাবে তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। শনিবার সিডাপে চর্চা আয়োজিত সংকট মুহূর্তের বাজেট শীর্ষক এক গোলটেবিল আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সহ নানা খাতের সংকট, প্রতিবন্ধকতা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন বক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অত্যন্ত দুর্বল। ঘুরে দাঁড়াতে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর কাঠামোর পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, ক্ষুদ্র ব্যবসা ও রফতানিকে গুরুত্ব দিতে হবে। এছাড়া আর্থিক শৃঙ্খলা ফেরানোর উদ্যোগও প্রয়োজন। ট্যাক্সেশন, আরেকটা হলো পাবলিক স্পেন্ডিং বা পাবলিক ইনভেস্টমেন্ট অ্যালোকেশন, আর থার্ড হলো অর্থনীতির ব্যাপারে সরকারের মিডিয়াম এবং লং টার্ম সিগন্যালিং। এই তিনটা বিষয়, এই তিনটার বাইরে কিন্তু যে সব ধরনের পলিসি রিফর্ম, সব ধরনের পলিসি অ্যাডজাস্টমেন্ট বাজেট চাইলেও করতে পারবে না। তাহলে এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান নির্ভর অর্থনীতি গড়ে তুলতে হলে শুধু নীতিগত ঘোষণা নয়, বরং পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের গুণগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়নের উপর গুরুত্ব দেন তিনি। দুর্নীতি, সিস্টেম লস, আমাদের এই যে সমন্বয়হীন বিনিয়োগ, এই সবগুলোর দিক দিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে নিম্ন আয়ের মানুষকে প্রধান বিবেচনায় রাখা, তাদের উপরে যাতে চাপ সবচেয়ে কম পড়ে, এই সবগুলো নীতি বাস্তবায়ন করার চেষ্টা করা। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, আইএমএফের শর্ত মেনে 15% ভ্যাট বাস্তবায়ন করলে 1,15,00,000 মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। তাই কর না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে কাজ চলছে। অর্থনীতি যদি গতি সঞ্চারিত হয়, অর্থনীতি যদি সম্প্রসারিত হয়, তাহলে কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান যদি বাড়ে, যেটা প্রগতিশীল কর কাঠামো গড়ে উঠবে, অর্থাৎ প্রত্যক্ষ করের পরিমাণ বেড়ে যাবে, হার না বাড়িয়ে। এছাড়া উৎপাদনশীলতার বহুমুখীকরণ ও রফতানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি। সেটা হচ্ছে যে আমরা সবার জন্য। রাজীব হোসেন, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিল্পায়ন, প্রযুক্তি বিনিময় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনায় গুরুত্ব পায়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশের অর্থনীতি ও কূটনৈতিক নীতির ওপর প্রভাব ফেলেছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। রাজধানীর বনানীতে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি বাজারে অস্থিরতা, সরবরাহ চেইনে বিঘ্ন এবং প্রবাসী কর্মসংস্থানের ঝুঁকি বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। তারা মনে করেন, এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আগাম কৌশল, জ্বালানি নিরাপত্তা এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিস্তারিত শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে। ইরান যুদ্ধ ঘিরে জ্বালানি বাজারে অস্থিরতা, সরবরাহ ব্যবস্থা সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তার প্রভাবে নানাবিধ সংকটে পড়ে বাংলাদেশও, জানিয়ে উদ্বিগ্ন কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক ও অর্থনীতিবিদরাও। এ প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে এক সেমিনারে সাবেক উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, বিশ্ব বহুমাত্রিক শক্তির ভারসাম্যের দিকে এগোচ্ছে, তবে সে বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি যথেষ্ট প্রস্তুত নয়। বাংলাদেশ had a role to mediate in between, and that was one of the brilliant diplomatic success Bangladesh ever had. But by that, the Bangladesh was known to Middle East and the rest of the world that we tried in that hard time. So what I'm trying to say, a nation learns how to survive.
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, ইরান যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশের জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ও কূটনৈতিক ইস্যুতে সরকারের নীরবতাও সমালোচনা করেন তিনি। অন্যদিকে প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাসরুর বলেন, যেসব দেশ আগেই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়েছে তাদের উপর সংঘাতের অর্থনৈতিক প্রভাব তুলনামূলকভাবে কম পড়েছে। Iran war has actually impacted a lot of things, and this government in a sense is a little bit unfortunate to actually encounter this in only 1 month after it came to power, but this is a reality. অন্যান্য কান্ট্রিতেও কিন্তু এরকম একটা ব্যাপারকে তারা হ্যান্ডেল করার চেষ্টা করতেছে। সো উই নিড টু ফার্স্ট রিয়েলাইজ দ্যাট উই আর ইন এ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন অ্যান্ড দ্য হোল কান্ট্রি নিড টু বি ইউনাইটেড টু ফেস দিস ক্রাইসিস। বর্তমান সরকার বলেছিল, সরকারের ক্ষমতায় এসে, যে আমরা অন্তত 2 বছর বিদ্যুতের দাম বাড়াবো না, কিন্তু বিদ্যুতের দাম ঠিকই বাড়ানো হয়েছে এবং এটার একটা সিভিয়ার ইম্প্যাক্ট, হাই ইনফ্লেশন সহ অন্যান্য ইম্প্যাক্ট আমাদের সাধারণ জনগণের উপর পড়বে। এদিকে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জামিল রাহিমি জাহানাবাদী বলেন, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে তেহরানের সঙ্গে আলোচনা চলছে। এটাই এখন সিদ্ধান্ত হয়েছে যে আমাদের কর্মকর্তারা এটা বাংলাদেশের জাহাজগুলো কিভাবে পার হতে পারে হরমুজ, সেজন্য তারা। সেমিনারে বক্তারা বলেন, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার এই সময়ে দূরদর্শী নীতি ও সমন্বিত কৌশলী হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শাহরিয়ার পুলক, এখন, ঢাকা। আগুনাতঙ্ক পিছু ছাড়ছে না দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে। 8 মাসের ব্যবধানে ফের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। কোটি কোটি টাকার পণ্য সংরক্ষণে স্থাপনায় কেন বারবার আগুন লাগছে সেই প্রশ্ন এখন জনমনে। অতীতের ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়েও রয়েছে সংশয়। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, কারণ চিহ্নিত করতে না পারলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার শঙ্কা থেকেই যাবে। শাহরিয়ার পুলকের আরও একটি প্রতিবেদন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে প্রতিদিন হাজারো যাত্রী চলাচল সহ আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। আর এমন একটি বিমানবন্দরের কার্গো ভিলেজে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। মাত্র 8 মাস আগে ভয়াবহ আগুনের রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগলো কার্গো শেডে। শুক্রবার রাত 11:15টার দিকে বিমানবন্দরের 9 নম্বর গেটে লাগোয়া কুরিয়ার অপারেশনের কার্গো শেডে আগুন লাগে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী। বৈঠক শেষে এড়িয়ে যান সাংবাদিকদের। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রধান বিমানবন্দরে বারবার আগুনের ঘটনা উদ্বেগজনক। আর এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুপারিশ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে একই দুর্ঘটনার ঝুঁকি থেকে যাবে বলে জানান সিএনএফ এজেন্টরা। যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর আগুন লাগতেছে, এই ঘটনাটা এবং যে মেজারগুলো আমাদের নিয়েছি এগুলো যদি সন্তোষজনক না হয়, এটার একটা কিন্তু ব্যাড এফেক্ট আমাদের সামনে যে অডিট হবে, হয়, এগুলো যারা মনিটর করে তাদের কাছে একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের দেখার সম্ভাবনা আছে। ডিএইচএল থেকে 13 সালেও আগুনের উৎপত্তি হয়েছে, 18 সালেও সেখান থেকে উৎপত্তি হয়েছে, আবার 25 সালেও একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে, আজকে 26-এ আইসা একই জায়গায় উৎপত্তি হয়েছে। প্রপার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমাদের কারোর পক্ষেই বলা খুব কঠিন। কারণ হলো যে এখানে যে কারেন্টের যে কানেকশনটা পেয়েছে, এটা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কারেন্টের কানেকশনটা পেয়েছে কিনা। সিভিল এভিয়েশনের নির্বাহী পরিচালক জানান, কার্গো পরিচালনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সকাল নাগাদ আমরা এটার একটা প্রাথমিক তদন্ত আমরা পাবো। স্পেসিফিকভাবে আসলে তদন্ত না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে আমরা অনেক কিছুই হয়তো বলতে পারবো। আর এটা স্পেসিফিক কোনো কুরিয়ার এজেন্সি না, এটা আসলে ওইখানে যেই কুরিয়ার অপারেশনটা সামগ্রিকভাবে পরিচালনা করা হচ্ছে। দুবার অগ্নিকাণ্ডে শুধু নিরাপত্তার দুর্বলতাকেই সামনে আনছে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এভিয়েশন ও কার্গো ব্যবস্থাপনার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। শাহরিয়ার পুলক, এখন, ঢাকা।
রাজধানীর উত্তরখান ও পাইকপাড়া এলাকায় গ্যাস লিকেজে পৃথক 2 ঘটনায় 6 জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোররাতে রাজধানীর উত্তরখান থেকে দগ্ধ হয়েছেন 3 জন। তারা ভর্তি হন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। দগ্ধদের মধ্যে আলী হোসেনের শরীরের শতভাগ পুড়ে গেছে। এছাড়া হাসনা বেগমের শরীরের 60% এবং আখির শরীরের 15% পুড়েছে। এই ঘটনার 3 ঘন্টা পরে গ্যাস লিকেজে দগ্ধ হয়ে আরও 3 জন আসেন বার্ন ইনস্টিটিউটে। দগ্ধদের মধ্যে সুজন শরীরে 20%, মিজানের 15 এবং বিপ্লবের শরীরে 10% পুড়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন আলী হোসেন ও হাসনা বেগমের অবস্থা আশঙ্কাজনক। এখন সন্ধ্যায় নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। ডেঙ্গু বিস্তার রোধে 3 মাসের অভিযান শুরু হচ্ছে। বাসাবাড়ি বা সরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে মশক নিধন ও সচেতনতা কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এদিকে বিশেষজ্ঞরা বলেছেন জুলাইয়ের পরে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে, এজন্য মশার প্রজনন উৎস ধ্বংস করা প্রয়োজন। বিস্তারিত জানাবেন হাসান আল মাহমুদ। সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শতাধিক রোগী। এর মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, চলতি বছর দেশের 13 জেলায় বিভিন্ন উৎসে এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে 20%, যেখানে 12% হলে ডেঙ্গুর সংক্রমণ ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 27 ওয়ার্ডকে চরম ঝুঁকিপূর্ণ বলেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। মশার প্রজনন রোধে শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, মশক নিধনে 3 মাসের বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। ডেঙ্গু নিধন কার্যক্রমে সহায়তা না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। যেখানে লার্ভা পাওয়া যাবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। এছাড়া কোনো গত্যন্তর আমাদের হাতে আর নাই। ব্যবহৃত বাথরুম, ব্যবহৃত ড্রেন, বাগানের টব, এগুলি সব নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে। এদিকে মশক নিধনে ব্যবহার করা বর্তমান পদ্ধতি এডিস মশার বিস্তার রোধে কোনোভাবেই কাজ করছে না বলে জানান বিশেষজ্ঞরা। এজন্য মশার উৎস ধ্বংস করার তাগিদ তাদের। ফগিং কোনোদিন কোনো ইফেক্টিভ টেকনোলজি না। ফগিংটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। ফগিংটা সম্পূর্ণ আমি মনে করি টাকা পোড়ানো ছাড়া কিছুই না। মানুষের পরিবেশ ঝুঁকি তৈরি করে। পরিবেশে যে পলিনেটর, যেই পরাগায়নকারী যে পোকামাকড়, তাদেরকে ডিস্টার্ব করে। ফগিংয়ের যে টাকা, এই টাকাটা আমরা যদি লার্ভিসাইডিং, সোর্স রিডাকশনে ব্যয় করি, তাহলে ডেঙ্গুটা অনেকটাই সফল হবে। জুলাইয়ের পরে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে বলে জানান এই গবেষক। তবে মশক নিধন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করা গেলে সংক্রমণ কমানো সম্ভব বলে মনে করছেন তিনি। হাসান আল মাহমুদ, এখন ঢাকা। প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় ও সংসদ সদস্যদের সংসদীয় সভা শেষে ব্রিফ করছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। যুক্ত হব সেখানে। 66% মানুষ বিদ্যুতের কোনো দামই বাড়েনি। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা, 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা, এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে 1% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো 2 টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। আপনারা জানেন, প্রথমত হলো বিগত সরকার যখন চলে যায়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন একদিনে ডলারের দাম বাড়িয়ে দিয়েছিল 7 টাকা। আপনাদের মনে থাকার কারণ না থাকার কোনো কারণ নেই, কারণ তারা এই দেশ থেকে টাকাকে ডলার বানিয়ে দেশের থেকে ডলার পাচার করার চেষ্টা করছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, শেখ হাসিনা ডলার রেখে গিয়েছিল 121 টাকা 22 টাকা, এখন পর্যন্ত 121 টাকা 22 টাকা আছে। কাজে এটা একটা বিরাট পরিবর্তন। কিন্তু 121 টাকা 22 টাকা যখন ডলার হয়েছিল, কত টাকা থেকে হয়েছিল তা কি আপনার মনে আছে? 82 টাকা থেকে হয়েছিল। 82 টাকা থেকে ডলার বেড়ে 121-22 টাকা হয়েছে। প্রায় অলমোস্ট 40%, 45% বা 50% অলমোস্ট ডলারের দাম বেড়ে গেছিল। সেই চাপটা সকল কিছুর উপরে পড়েছে। সেই সব পড়ার কারণেই
বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। যেমন আমাদের মেশিনারি ইম্পোর্ট করতে হলে দাম বাড়ে, যেমন সেই মেশিন হলো বিদ্যুতের মেশিন, সেই মেশিন হলো কয়লা, সেই মেশিন হলো এলএনজি, সেই মেশিন হলো তেল, অর্থাৎ সব কিছুতে দাম বাড়ার কারণে সঙ্গত কারণে এই বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। কাজে এটা হলো ইটস এ করলো, আপনারা যদি বলেন এটাকে অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন বা যেভাবে নেন সেভাবে বলেন। তবে আপনারা আমাদের দেশে একটা অসুবিধা আছে কি, আমরা নেগেটিভ কথাটাকে বড় করে দেখাই মানুষকে, নেগেটিভ ভাইব তৈরি করে। স্বাধীনতা 54 বছর আমরা কিছু পাইনি, ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যদি পাই আপনি সেইভাবে লিখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে সেইভাবে আপনারা দেখায়েন। কারণ একটা এই গভর্নমেন্ট বসে, আমরা ধরেন আমরা গভর্নমেন্টে বসলাম, আমরা দাম বাড়ালাম, মানুষ অখুশি হলো, আমাদের কী লাভ হবে? আমরা কি বেনিফিট হবো এই দামটা বাড়াবার? কোনো বেনিফিট নেই। তা আমরা একটা মানুষকে, আপনারা যে কোনো একটা মানুষকে আমরা খুশি করবো কেন? আমি যদি খুশি করতে পারি সেটি তো আমাদের কাজ। গভর্নমেন্টের তারেক রহমান সাহেবের সরকারের ডিমান্ড মানে মূল প্রোগ্রাম হলো এটা, এই দেশে গণমানুষকে কল্যাণ করা, মুক্তি দেওয়া এবং একটা মানবিকভাবে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়া, মানে যাকে বলে স্বাবলম্বী হওয়ার মতো কার্যক্রম। কাজে স্বাবলম্বী হতে গিয়ে যে কাজগুলো করা দরকার তার সবই করার চেষ্টা করছে। কাজে আমরা যুক্ত ছিলাম সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শেষে, ব্রিফ চলছে সেখানে। এদিকে ঢাকায় পরিকল্পিতভাবে কোনো উন্নয়ন হয়নি। ঢাকাকে বসবাসযোগ্য করতে সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, এখনই প্রধানমন্ত্রীর সমালোচনা না করে তাকে আরও সময় দিতে হবে। আমি আসলে 1963 সাল থেকে কলেজে পড়াশোনা, ঢাকা কলেজে পড়তে এসেছি। তখন যে ঢাকা শহর ছিল, সেই ঢাকা শহর আর এখন ঢাকা শহরে আকাশের পতন। স্বাভাবিক, মানুষ বেড়েছে, নগরায়ন বেড়েছে, সবকিছু বাড়বে, কিন্তু পরিকল্পিত হবে কিছু হয় না। আপনার ড্রেনেজ নেই বললেই চলে। ড্রেনেজ যেগুলো তৈরি করা হয় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, সেই ড্রেনেজগুলোতে পানি নির্গমন হয় না। শিশু নির্যাতন আইনের যথাযথ প্রয়োগ না থাকায় রামিসা হত্যার মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে টাস্ক ফোর্স গঠন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাংলাদেশ শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয় শীর্ষক গোলটেবিলে তিনি এই পরামর্শ দেন। এ সময় উপস্থিত হয়ে শিশু রামিসার বাবা কন্যা হত্যার সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত সাজা কার্যকরের দাবি করেন। বিস্তারিত জানাবেন কামরুল হাসান জনি। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা হবে রোববার, আর এই রায় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার। আসামিদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত সাজা কার্যকর দাবি করেন তিনি। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে বাংলাদেশে শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয় শীর্ষক গোলটেবিলে এ দাবি করেন তিনি। সত্যিকার ভাবে এমন কোন সিদ্ধান্ত নেবেন যে রামিসা হাতে ফুল নিয়ে রাস্তায় খেলে বেড়াবে, বাবার হাত ধরে দৌড়ে বেড়াবে, মার বুকের মধ্যে মুখ লুকাবে, সে কোনো ভয় পাবে না। নির্যাতিত নারী শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আয়োজিত গোলটেবিলে শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। এ সময় শিশুদের নিরাপত্তা ও নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিতে সরকারকে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে অনতিবিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করতে পারেন, করে সমাজের সর্বস্তরের মানুষকে, অর্থাৎ যারা লিডিং পজিশনে আছেন তাদেরকে ডেকে অভিমত নিয়ে একটা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন করা যেতে পারে। ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের তথ্যমতে 2025 সালে 1100 নারী ধর্ষণের অভিযোগ নিয়ে ফরেন্সিক বিভাগের প্রতিবেদনের জন্য এসেছিলেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পর্যবেক্ষণ গেল মে মাসেই দেশে 305 জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 57 জন শিশু কিশোর এবং 26 জন নারী। আমরা কনভিন্স হইলে পজিটিভ রিপোর্ট প্রচুর দেই, কিন্তু সে অনুযায়ী হয়তো আমরা প্রত্যাশিত হয়তো আমরা রায়টা দেখতে পাই না। তবে শিশুরা পরিবার ও নিকট আত্মীয়দের মাধ্যমে সবচেয়ে বেশি শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকারের তথ্য তুলে ধরেন বক্তারা। শিশু নির্যাতনের সংজ্ঞা স্পষ্ট করা সহ আইনের কঠোর প্রয়োগ, দ্রুত বিচার ও অপরাধীদের সাজা প্রকাশ্যে আনার দাবি করেন তারা।
শিশু নির্যাতনের মামলার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তিকরণ করতে হবে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ধর্ষক তৈরির কারণ শনাক্ত করতে হবে। পারিবারিক ও সামাজিক সচেতনতা তৈরি সহ সবাইকে শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। প্রত্যেকটা সেক্টর থেকে আপনারা যদি আওয়াজ তোলেন, আমরা গভর্নমেন্টের যে সহযোগিতা দরকার আমরা সেটা আপনারা করব। মন্ত্রণালয়ের পর সবকিছু ছেড়ে দিয়েন না। এক্সিকিউটিভ আছে, অথরিটিস আছেন, তারা সব কিছু করে দেবে না। আপনার সন্তানকে যদি সে রেপিস্ট হয় তাকে সাজা দেবে, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। অতীতে সংগঠিত নৃশংস ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। এখন সন্ধ্যার সময় হলো আরেকটি বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর আপনারা দেখছেন এখন সন্ধ্যা। প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতে অব্যবস্থাপনার অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি। শনিবার বিক্ষোভে যোগ দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেব এবং দেশটির জনপ্রিয় শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। এদিকে যন্তর মন্তরে বিক্ষোভকারীরা বেশ শান্তিপূর্ণভাবে অবস্থান নিলেও এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আরও জানাচ্ছেন সুলতানা দিনা। বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। স্কুল কলেজের প্রবেশ সহ বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা খাতের কিছু অব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে জেনজি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে তিনি সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে এই বিবৃতি দিয়ে ইতোমধ্যে বিক্ষোভে যোগ দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দেব। আন্দোলনে যোগ দিতে মার্কিন মুলুক থেকে ভারত ফিরেছেন তিনি। তবে ভালোবাসা ও শান্তির মাধ্যমেই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বলেও তিনি জানান। Over 1 crore students have been affected by NEET, UG, CUET, UPSC, SSCGD. All these papers have some discrepancies in them. So we are here to protest and demand accountability such that the Education Minister Dharmendra Pradhan resigns. মাত্র কয়েকদিনের মধ্যেই লাখ লাখ অনুসারী জোগাড় করেছে ককরোচ জনতা পার্টি নামের এই অনলাইন যুবগোষ্ঠী। দলটির 30 বছর বয়সী প্রতিষ্ঠাতা গত 2 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় এতদিন ভারত ফেরেননি তিনি। एग्जाम तो ठीक से करा लें, वो भी ठीक से नहीं हो पा रहे हैं, तो वहाँ से ये स्टार्ट हुआ और आज एक उम्मीद के साथ में यहाँ पर आए हैं। हम लोग हजारों लोग यहाँ पर हैं कि एक चेंज तो आएगा और भारत देश जो विकसित भारत का हम सपना देखते हैं। ভারতের সরকারি তথ্য মতে দেশটিতে 15 থেকে 29 বছর বয়সী প্রায় 40 কোটি মানুষ রয়েছে। গেল এপ্রিলে শহুরে যুবকদের মধ্যে বেকারত্বের হার ছিল প্রায় 14%। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হওয়া সত্ত্বেও এত বড় একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। গেল সপ্তাহের শুরুতে বোস্টন থেকে ভারতে ফেরার ঘোষণা দিয়ে তিনি জানান, পরীক্ষায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করবেন। এদিকে জনতার এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সুলতানা দিনা, এখন, বিশ্ব। নিচে আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। এবার ক্রিকেট। রাত পোহালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। 8 মাসের মাথায় বিসিবিতে এটি দ্বিতীয় নির্বাচন। বহু সমালোচনা এবং বিতর্কের পর যে নির্বাচন, সেটি দেশের ক্রিকেটকে স্বস্তি দেবে, এমনটাই বলছেন কাউন্সিলর এবং প্রার্থীরা। জুবের আহমেদের প্রতিবেদন। গেল বছরের অক্টোবরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অপসারণ। এরপর 2 মাসের ব্যবধানে অ্যাডহক কমিটির ব্যানার সামনে রেখে আবারও ভোটের ব্যস্ততা। আগামী 4 বছর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির শীর্ষ পদে কারা বসবেন সেটা বেছে নেবেন দেশের ক্রিকেট সংগঠকরা। নির্বাচনের বড় আকর্ষণ ঢাকা ক্লাব ক্যাটাগরি। যদিও 76 জন কাউন্সিলরের মাঝে 39 জন ই ভোটের আবেদন করায় এই আমেজে কিছুটা ভাটা।
কারণ এর আগের নির্বাচনে ই-ভোট নিয়ে রয়েছে বিতর্ক। সিটি ক্লাবের কাউন্সিলর মইনুল হক মনে করেন, গঠনতন্ত্রের সুযোগ থাকলেও সশরীরে ভোটদানের আগ্রহ থাকা উচিত কাউন্সিলরদের। যারা হয়তো করেছেন তাদের হয়তো কোনো কর্মব্যস্ততা বা হয়তো দেশের বাইরে কোনো কাজ যদি থাকে তারা হয়তো সেই চিন্তা করে হয়তো করেছেন, কিন্তু আমার মনে হয়, আমি যেটা মনে করি, ঢাকায় যারা আছে ই ভোটিং যে বিষয়টা, আমি মনে করি এটা আসলে এটা যদি গঠনতন্ত্রের থাকে সেটাও ঠিক করা উচিত। এবং এই ঢাকা যারা থাকবে তারা, আমি মনে করি তারা সরাসরি গিয়ে নিজের ভোট নিজের দেওয়াটাই উচিত বলে আমি মনে করি। প্রবীণ এই সংগঠকের প্রত্যাশা, আগের বিতর্ক মুছে ফেলে সুষ্ঠু নির্বাচন হবে বিসিবি কার্যালয়ে। অবশ্যই একটা পজিটিভ দিক যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি। আপনি জানেন বিগত সময়ে যে বিসিবি যে নির্বাচন বা যে প্রক্রিয়াটা ছিল, এটা নিয়ে অনেক সমালোচনা, তর্ক বিতর্ক, অনেক ধরনের সমস্যা ছিল। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার ওই ধরনের কোনো শঙ্কা বা নেই। একটা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, ইনশাআল্লাহ একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন হবে। নতুন বোর্ডে পরিচালক পদে আগ্রহী অনেকেই তরুণ সংগঠক। তাদের আগ্রহকে ইতিবাচক নজরে দেখছেন মইনুল হক। আর ক্যাটাগরি 3 থেকে পরিচালক নির্বাচিত হওয়া সিরাজউদ্দিন আলমগীর বললেন, তরুণ হলেও ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ এসব সংগঠক। এবং এই বোর্ডে যারা এসেছেন, অনেক ইয়াং ব্লাড, ইয়াং জেনারেশন এসেছেন। তারা বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামগুলা দেখেছেন, তাদের দূরদৃষ্টি আছে, দূরদর্শিতা আছে। এখানে আমরা যাদেরকে মন্ত্রীপুত্র বলে এখন হাসি ঠাট্টা করছি, তাদের সাথে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি। তাদের যেই ভিশন আছে, তাদের যে অ্যাগ্রেশন আছে, আমি বারবার কথাগুলো বলছি যে আমি প্রত্যাশা করি এই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বদলে যাবে। প্রবীণ যারা আছেন তাদের অভিজ্ঞতা এবং যারা নবীন আছেন তাদের কর্মতৎপরতা, তাদের যে ইয়াং যে মনোভাব, তারা স্পিডে আসলে কাজ করতে পারে। আমি মনে করি দুইটা সমন্বয় হয়তো ভালো হয়েছে। এটা ক্রিকেটের জন্য একটা পজিটিভ দিক। ইনশাল্লাহ আশা করি ওনারা ভালো করবেন সবাই। প্রার্থী, কাউন্সিলর, সংগঠক, ভক্ত সকলের ব্যাপক আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত কিছুটা ঝিমিয়ে পড়া নির্বাচনে হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। একাধিক বিতর্ক থাকলেও সবকিছুকে সামলে নিয়ে আগামীকাল সকালে বিসিবি কার্যালয়ে হবে ভোট ব্যালটের উৎসব। থাকবে পরিচালক প্রার্থীদের পদচারণা। সবকিছুকে পেছনে ফেলে পরীক্ষিত সংগঠন রাখাই আগামী 4 বছর দেশের ক্রিকেটের দায়িত্ব নেবেন, এমনটাই প্রত্যাশা সবার। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এর মতো দিয়ে শেষ করছে এখন সন্ধ্যা। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।